তোমার বৈকালিক গ্রাস গোছানো থাকলো। ঠিক সময় দয়া করে খেয়ে নিও। সত্যবানের সামনে টুলে একটা কৌটো নামিয়ে রেখে বলল শম্পা। এসে যেন দেখি না কৌটো খোলা হয়নি। সত্যবান ভুরু কুঁচকে বলল, সবই তো বুঝলাম, কিন্তু বৈকালিক রাস কথাটার মানে? মানে মানে তো অতি সোজা। প্রাতরাশ মানে জানো নাকি তাও জানো না? সেটা জানি, তবে আর কি, সকালের জলখাবার যদি প্রাতরাশ হয়, বিকেলেরটা বৈকালিক রাস হবে না কেন? সত্যবান ওর আলো ঝলমলে মুখের দিকে অভিভূত দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, শম্পা বলুন স্যার। এত দুর্দশার মধ্যে এত আহ্লাদ কোথা থেকে আসে তোমার শম্পা? দুর্দশা? শম্পা ভুরু কুঁচকে বলে, তা বেশ, দশাটা যদি দুর্দশাই হয়, যদিও আমি তা মানি না, ওটা আপনাদের ধারণার ব্যাপার। তাহলে বলি, আহ্লাদ জিনিসটার বাসা কোথায় বলুন তো মশাই? ওটা কি বাইরের কোনো দোকানে মেলে নাকি আশেপাশের গাছে ফলে? তোমার কথা শুনলে আমার অবাক লাগে শম্পা, আমার ভয় করে। ভয় করে? সেটা আবার কি? শম্পা সর্বাঙ্গে আহ্লাদ ঠিকরে বলে, অবাক লাগতে পারে এমন অবাক করা একখানা মেয়ে দৈবেই দেখতে পাওয়া যায়, কিন্তু ভয়? ভয়ই তো মনে হয় হঠাৎ একদিন দেখব এসবই স্বপ্ন, তুমি আর আমার সামনে নেই। সামনে না থাকাই স্বাভাবিক। শম্পা তেমন করেই হাসে, পেছনে থাকলে ঠেলার সুবিধে। সেই তো, সারা জীবন আমায় ঠেলে নিয়ে যাবে এ আমি ভাবতেই পারি না। তোমায় সেদিন কি পড়তে দিয়েছিলাম? শম্পা মাস্টার মশাইয়ের ভঙ্গিতে গম্ভীর গলায় বলে, পড়নি রাজকুমারী ও বামুনের গল্প? পড়েছি। ওসব পড়াশোনার মধ্যে কোনো সান্ত্বনা পাই না, কোনো মতেই নিজেকে তোমার পাশে ভাবতেই পারি না। শম্পা বসে পড়ে হতাশ গলায় বলে, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমাকেই তোমার যোগ্য করে নিতে কোনো কৌশল প্রয়োগ করব? বেশ, কি করা যায় বলো? পা দুটো কেটে ফেলা? ওতে সুবিধে হবে না। 4 চাকার গাড়ি না থাক, 2 চাকার সাইকেলটাও দরকার। অন্তত একজনের পা থাকা বিশেষ প্রয়োজন। হাত? ওরে বাবা, হাত বাদ দিলে তোমার মুখের সামনে নাড়ব কি? চোখ? ওটা গেলে কটাক্ষ গেল। এক পারা যায়, শূর্পনখার মতো নাকটা কানটা খতম করে ফেলা। বলো তো, তাই করা যাক। তাহলে যদি তুমি কিছু কিঞ্চিত সান্ত্বনা পাও। শম্পা, এই দেখো, বেরোবার সময় এই এক নাটক, যাচ্ছে একটা শুভ কাজে, আর ওই সব কাণ্ড, পুরুষ মানুষের চোখে অশ্রুধারা, এ আমার বরদাস্ত হয় না বাবু। সত্যবান অন্যদিকে তাকিয়ে বলে, তুমি কেন আমাকে ভালোবাসতে এলে শম্পা? ওই তো, শম্পা সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওইটাই তো আমিও ভেবে মরি, কি মরণ দশা হলো যে আমার, তোমার মতো একটা উজবুক বুদ্ধকে ভালোবাসতে গেলাম। যাগ্গে, যা হয়ে গেছে তার তো আর চারা নেই। চারা নেই কে বললে? তুমি তো অনায়াসেই। দেখো, এবার কিন্তু আমি রেগে যাব। আমার রাগ তুমি জানো না। বাবা বলল আমার বাড়িতে বসে এসব চলবে না। বললাম বেশ, চালাবো না। চলে এলাম এক বস্ত্রে। সেই তো, তোমার ওই ভয়ঙ্কর ইতিহাসটাই আমাকে সর্বদা ভয় পাওয়ায়। তবে হে প্রভু, আপনি যখন বসে বসে ভয় পান, আমি একটু বেরিয়ে পড়ি। সত্যবান বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, এত আহ্লাদে ভাসতে ভাসতে কোথায় চলেছ? বলবো কেন? না বলতে চাও বলবে না। উহ, কি রাগ বাবুর!
বলবো বলবো, ফিরে এসে বলবো, এখন চলি কেমন? কেউ আর ওই বইটা পড়ে ফেলো। কোনটা? বই তো অনেক চাপিয়ে রেখেছ। আহা, বললাম না, রবীন্দ্রনাথের নৌকাডুবিটা পড়ে ফেলো। কিছুই তো পড়ো নিয়ে যাবত, পড়ে দেখো, দেখবে একমাত্র বই পড়ার মধ্যেই জীবনের সব দুঃখ কষ্ট ভোলা যায়। তোমায় আমি ওই নেশায় নেশাখোর করে তুলব, দেখো। হাসতে হাসতে আহ্লাদে ভাসতে ভাসতে চলে যায় শম্পা। ঝাপসা ঝাপসা অনেকগুলো মুখের মধ্যে থেকে একখানা মুখ ঝলসে উঠল। রোগা কালো শুকনো একটা মুখ, তবু বুঝি আকাশ ভরা চন্দ্র সূর্যের ভরা আলো। বিশ্বাস করতে কিছুটা সময় লাগলো, হয়তো সে সময় ঘড়ির হিসেবে 1 সেকেন্ডের সামান্যতম ভগ্নাংশ মাত্র। তবু থমকে থেমে থাকা ক্ষণকাল বুঝি অনন্তকালের স্বাদবাহী। ওই মুখের অধিকারিণীর হাতে সত্যিই কোনো অটোগ্রাফ খাতা ছিল না, তবু হাতটা বাড়ানো ছিল, রোগা পাতলা নিরাভরণ একখানা হাত। অনামিকা ওই হাতটাকে শক্ত হাতে চেপে ধরে বললেন, উঠে আয়। হাসতে হাসতে বেরোলে আর কাঁদতে কাঁদতে ফিরলে যে। সত্যবান ওকে ঘরে ঢুকতে দেখে হাতের বইটা মুড়ে রেখে ওর মুখের দিকে তাকিয়ে আস্তে প্রশ্ন করে, কি হলো? শম্পা হাতের ব্যাগটা দেওয়ালের পেরে ঝুলিয়ে রাখার ছুতোয় দেয়ালমুখ হয়ে ওঠে, বলে, কাঁদতে কাঁদতে বলেছে তোমাকে? বলে, কিন্তু কণ্ঠস্বরে ওর নিজস্ব কলকণ্ঠের ঝঙ্কার ফোটে না। ঝঙ্কারের চেষ্টাটাই ধরা পড়ে শুধু। সত্যবান আর কথা বলে না, বইটা মুড়েই বসে থাকে চুপচাপ। শম্পা বলে, খেয়েছিলে? সত্যবান কুণ্ঠিত গলায় বলে, না, মানে খুব বেশি খিদে পায়নি। শম্পা এবার ফিরে দাঁড়ায়, বলে ওঠে, খুব বেশি খিদের মতো ভয়ানক কিছু দিয়ে খাওয়া হয়েছিল কি? না না, মানে মোটেই খিদে পায়নি। শম্পা এবার ওর কাছাকাছি টুলটায় বসে পড়ে হতাশ গলায় বলে, আচ্ছা, তোমার জ্বালায় আমি কি করব বলতে পারো? করবার কিছুই নেই, নিজের হাতেই খাল কেটে কুমির এনেছ। শম্পা দেয়ালের দিকে তাকিয়ে বলে, সেকালে রানী মহারানীরা কেন যে একটা গোসাঘর রাখতেন সেটা মর্মে মর্মে অনুভব করছি। যে কোনো সম্ভ্রান্ত চিত্ত মহিলার ওটা একান্ত প্রয়োজন। একান্ত প্রয়োজন? নিশ্চয়ই। সবসময় মহারাজাদের চোখের সামনে থাকতে হলেই প্রেস্টিজ পাংচার। কখন যে রানীর হাসতে ইচ্ছে হয় আর কখন যে কাঁদতে ইচ্ছে হয়। সত্যবান কথার মাঝখানে বলে ওঠে, সবসময় ওই প্রেস্টিজটা আঁকড়েই থাকতে হবে তার কি মানে আছে? বাকিটা কি তো বেশ রপ্ত করে ফেলেছ দেখছি। তাহলে বলি, প্রেস্টিজটাই তো মানুষ, ওটা ছাড়া আর কি হলো তার? 4খানা হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা, রক্ত, মাংস, হাড়, এসব তো পশু জাতিরও থাকে। ওটা তোমার তর্কের কথা। সত্যবান বলে, আমার তো মনে হয় তোমাদের ওই প্রেস্টিজ জিনিসটা পোশাকি জামা কাপড়ের মতো, তবে নিজেদের লোকের কাছে ওটা রক্ষা করার এত কি দায়? শম্পা মাথা নেড়ে বলে, নো নো, নিজের লোক কেন, সব থেকে দায় নিজের কাছেই রক্ষা করা। সত্যবান মলিনভাবে বলে, এই জন্যেই তোমাকে আমার ভয় করে। মনে হয় তোমার মনের নাগাল 1 জন্মে কেন 7 জন্ম ঘুরে এলেও পাবো না। ওহ, নিজের সম্পর্কে কি বিরাট ধারণা। যাক, এখন খাবারটা খাবেন মহাশয়, নাকি ওটাও নাগালের বাইরে বলে মনে হচ্ছে? সত্যবান আসতে বলে, তা হচ্ছে না, হয়ও না। তুমি যখন দয়া করে নিজে অনেকটা নেমে এসে নাগালের মধ্যে দাঁড়াও, তখন মনে হয়
হয়তো এইবার সব সহজ হয়ে যাচ্ছে, কিন্তু সে আর কতক্ষণ? তারপরেই তো আবার ভয়। এবার তো দেখছি তুমিই আমার নাগালের বাইরে চলে যাচ্ছ। এইসব ভাবো তুমি? ভাবনা ছাড়া আর তো কোনো কাজ নেই। তার মানে এখন থেকে আমায় ভাবনায় পড়তে হচ্ছে? যাক, খাওয়ার প্রশ্নটা তাহলে ধামাচাপা পড়ল। রাত তো হয়েই গেছে, একেবারে খেয়ে নিলেই হবে। বরং ততক্ষণ তোমায় আজকের কি বলে অভিমান না, তার গল্প শুনি। শম্পা নিজস্ব ভঙ্গিতে ঝলসে ওঠে। অভিযান? ওরে বাস, এরপর হয়তো তুমিও আমার অভিধান হয়ে দাঁড়াবে। তা অভিধানই বটে। হঠাৎ একটু থামল, চুপ করে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল, যেন সহসা ওর সেই অভিযানের স্মৃতির মধ্যে হারিয়ে যায়। এখন ওর মুখের পাশের দিকটা দেখা যাচ্ছে, যেন বড় বেশি চাঁচা ছোলা। চোয়ালের হাড় কি আগে দেখা যেত শম্পার? সত্যবান একটা নিঃশ্বাস ফেলে বলে, কি রোগাই হয়ে গেছো তুমি। পিসিও তাই বলছিল। কেমন যেন আচ্ছন্ন অন্যমনস্ক গলায় বলে শম্পা। আমি অবশ্যই তা মানি না, কোনো কালেও আমি মোটকা ছিলাম না। পিসিকে তাই বললাম, তবে মার জবরদস্তিতে নিত্য খানিকটা করে দুধ, মাখন, মাছ, ডিম, মিষ্টান্ন ইত্যাদি পেটের মধ্যে চালান করতে বাধ্য হতাম। তো তার একটা এফেক্ট থাকবেই। পিসির কাছে গিয়েছিলে তুমি? সত্যবান একটু পরে বলে কথাটা। শম্পা তেমনই অন্যমনস্ক গলায় বলে, পিসির কাছে? হ্যাঁ, পিসির কাছে। মা বাবার সঙ্গে দেখা হলো? শম্পা সচেতন হয়। শম্পা একটু নড়ে চড়ে বসে। ধুর, আমি কি ওখানে মানে বাড়িতে গিয়েছিলাম নাকি? সকালে রুটি আনতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি দোকানের পাশের একটা দেয়ালে প্ল্যাকার্ড সাঁটা, বুলক সঙ্গের বার্ষিক উৎসবে অভিনব আয়োজন, শ্যামা নৃত্যনাট্য, বিচিত্রানুষ্ঠান, শিল্পী অমুক অমুক, সভানেত্রী দেশবরেণ্য সাহিত্যিকা শ্রীযুক্তা অনামিকা দেবী। ঠিকানাটা দেখে হাত পা শ্রেয়ে হিম। বুঝতে পারছো কেন? একেবারে দৌড়ের কাছে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থেকে কর্তব্য স্থির করে ফেললাম। তখন অবশ্য বলিনি তোমায়, ভাবলাম কি জানি বাবা, সভানেত্রীর কাজ পর্যন্ত পৌঁছতে পারি কিনা, বলে খেলো হব। তা বুদ্ধির জোরে শেষ অবধি পৌঁছলাম। একেবারে সভা অন্তে গাড়িতে ওঠার সময় দেখি অটোগ্রাফ শিকারীরা ছেঁকে ধরেছে। আমিও হাত বাড়িয়ে বললাম, আমার একটা অটোগ্রাফ। খাতা ফাতা অবশ্যই ছিল না, ওই আর কি। দেখলাম পিসি বিভ্রান্তের মতো চারিদিকে তাকাচ্ছে। তারপর না খপ করে আমার হাতটা চেপে ধরে বলল, উঠে আয়। কোথায় উঠে আয়? এই দেখো। কোথায় আবার? গাড়িতে। তারপর তারপর আর কি, বাধ্য মেয়ের মতোই উঠে পড়লাম। পুলক সংঘের একটা ছোড়া বোধ হয় গাড়িতে। অত গেরাজ্জি করলাম না, করবই বা কি। তখন তো পিসি ভাইজি দুজনেই বাকশক্তি রহিত। একটু পরে পিসি বলল, তোকে কি করব? ঠাস ঠাস করে গালে চড় মারবো, না চুলের মুঠি ধরে মাথা ঠুকে দেব? আমি বললাম, এই কি দেশবরেণ্যা সাহিত্যিকার ভাবের অভিব্যক্তি? পিসি বলল, হ্যাঁ। তারপর না অনেকক্ষণ পরে আমি বলে উঠলাম, আমি কিন্তু আমার আস্তানা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। অতঃপর নাটকের দুই নায়িকার মধ্যে এই মতো কথোপকথন হলো, কোথায় তোর আস্তানা? পুলক সঙ্গের কাছাকাছি, অনেকটা চলে এসেছি। এখন কে ছাড়ছে তোকে?
ধরে ফেলার কথা তো উঠছে না বাবু, নিজেই ধরা দিয়েছি। অশেষ দয়া তোমার, এখন চলো বাড়ি। আজ থাক পিসি। কেন আজ থাক কেন? তোর মা বাপের অবস্থাটা ভেবে দেখিস কোনো দিন? ওনারা তো ডাঁটুস, সেই ডাঁট তুই রাখতে দিয়েছিস লক্ষ্মী ছাড়া হতভাগা মেয়ে। ওরে পাস, তুমি যে অনেক নতুন নতুন ভাষা শিখে ফেলেছ দেখছি ইতিমধ্যে। তুমি অনেককে অনেক শিখিয়েছ পাজি নিষ্ঠুর মেয়ে। তুমি বুঝি এই গালমন্দগুলো শোনাবার জন্য টেনে গাড়িতে তুললে? তাছাড়া আবার কি, এ তো কিছুই নয়, আরও অগাধ আছে। এতদিন ধরে আর কি জমানো সম্ভব ছিল তোর জন্যে? তাহলে যা যা আছে তাড়াতাড়ি শেষ করে নাও। অর্থাৎ তুনে যত বান জমা করে রেখেছ সব মেরে তুন খালি করে ফেলো। আমাকে আরও বেশি দূর পর্যন্ত টেনে নিয়ে গেলে ফিরতে বড় ভুগতে হবে পিসি। তখন আর তোমার পুলক সংঘ বিপুল পুলকে আমাকে আমার মাঠকোঠায় পৌঁছতে যাবে না। মাঠকোঠা? মাঠকোঠায় থাকিস তুই? পিসি যেন আছাড় খেলো। দেখে হেসে বাঁচি না। বললাম, তবে কি আশা করেছিলে দালান কোঠা? না, তোমার সম্পর্কে আশা টাশা কিছু করে না কেউ। কিন্তু ইতিহাসটা কি? ইতিহাস বিশদ বলতে গেলে 7 দিন 7 রাতেও ফুরোবে না। সংক্ষিপ্ত ভাষণে হচ্ছে সেই হতভাগ্য ছোঁড়াটা, যাকে জাম্বুবান বলে জানতে, তার একজন প্রাণীর বন্ধু পার্টি বিরোধে ক্রুদ্ধ হয়ে তার প্রতি বোমা নিক্ষেপ করে ইহকালের মতো পদগৌরব শেষ করে দেওয়াই। তার মানে অতি সোজা, হাসপাতাল থেকে যখন বেরোলো চিরকালের চেনা পা দুটো নেই। শম্পা! আহা, অমন আর্তনাদ করে ওঠো না, রাস্তার লোক কী ভাববে? আচ্ছা, আরও সংক্ষেপে সারি। প্রাণের বন্ধু ছাড়াও আলটু বাল্টু কিছু বন্ধু ছিল তার। তাদের সাহায্যে দিব্যি সমুদ্র পার হয়ে কুলে উঠছি মানে? তোর কথা কিছু বুঝতে পারছি না শম্পা, স্পষ্ট করে খুলে বল সব। পিসি, আর বলতে গেলে তোমার ভাইয়ের বাড়ির মধ্যে গিয়ে ঢুকতে হবে আমায় নামিয়ে দাও, বাসে করে চলে যাই। বাড়ি যাবি না? আজ থাক না। পিসি হঠাৎ একটু চুপ করে থেকে আসতে বলল, সেই ভালো, তুই নিজেই যাস। তারপর ওই পুলক সংঘ বলল, কথায় কথায় অনেকটা চলে এসেছি, একে আমাদের পাড়াতেই পৌঁছতে হবে। গাড়ির ব্যাপারে অনেক বারণ করলাম, শুনল না। বলল, হাত ছাড়িয়ে রাস্তায় ঝাঁপ দিতে পারিস তো দে। ছেলেটা আর কি করবে, এখানে গলির মুখে ছেড়ে দিয়ে গেল। অবশ্যই পেশি ট্যাক্সি ভাড়াটা দিয়েছিল। এই বস্তির ধারে দিয়ে গেল। উপায় কি? বাসাটা না দেখে প্রাণ ধরে চলে যেতে পারে কখনো? এখন ভাবছি, কাজটা ভালো করলাম না মন্দ করলাম? কোন কাজ? এই যে হঠাৎ ধরা দেওয়া। কি জানো, হঠাৎ কীরকম যেন কি একটা লোভ হলো। ঠিক এই একই কথা ভাবছিল তখন বকুল নামের একটা মানুষ। কাজটা ভালো করলাম না মন্দ করলাম? যদি শম্পার মা বাপ জেনে ফেলে শম্পার সঙ্গে আমার দেখা হয়েছিল অথচ আমি তাদের বলিনি, কি বলবেন তারা আমায়? কিন্তু আমি কেমন করে বলবো, ওগো তোমাদের মেয়ে নিজে যেচে এসে আমার সঙ্গে দেখা করে আবার পালিয়ে গেছে, তোমাদের কাছে আসতে চায়নি। ঘুম হয় না সারা রাত। ডায়েরি লেখা পারুলের আবাল্যের অভ্যাস। ওই অভ্যাসের জন্যে অমলবাবু নামের ভদ্রলোকটি ক্ষেপে যেতেন। তার ধারণা ছিল স্বামীকেও দেখতে দেওয়া হবে না এমন কিছু লেখা স্ত্রীর পক্ষে অত্যন্ত গর্হিত। কিন্তু পারুল এমন অদ্ভুত আশ্চর্যভাবে ধিক্কার দিয়েছিল যে জোর করে চেয়ে নিয়ে পড়া সম্ভব হতো না। অমলবাবু বলেছিলেন, কি লেখা হয় ওতে যে
মাঝরাত্রিরেও উঠে লিখতে ইচ্ছে করে? ওটা তো তোমার পদ্যর খাতা নয়। পারুল হেসে গড়িয়ে পড়েছিল। ও মা, তুমি আমার পদ্যর খাতাটা চিনে রেখেছ? আমার সম্পর্কে তোমার এত লক্ষ্য? লক্ষ্যের কিছু অভাব দেখছ? বলেছিলেন অমলবাবু। পারুল হাসি থামিয়ে বলেছিল, তা বটে, লক্ষ্যের অভাব না, বরং একটু অভাব থাকলে মন্দ হতো না। অমলবাবু গম্ভীর হয়ে গিয়ে বলেছিলেন, তাই এই খাতাটা কিসের? দেখছই তো ডায়েরির। ডায়েরি? গেরস্তর ঘরের মেয়ে ছেলের ডায়েরি লিখবার কি আছে? কিছুই নেই, পাগলামি মাত্র। কই দেখি, কি নিয়ে পাগলামি? বলেছিলেন অমলবাবু হাতটা বাড়িয়ে। সেই সময় পারুল বেদম হেসে উঠেছিল। এমা, দেখবে কি বলো? পরের চিঠি, পড়ো পড়ো। তাই বলে অন্যের ডায়েরি দেখবে? না, তুমি বাবু বড় বেশি গাইয়া। আমার সামনে যা বললে আর কারুর সামনে বলো না। এটাকে এই তোমার সভ্যতার ওপর ছেড়ে দিয়ে যেখানে সেখানে ফেলে রাখছি। দেখো না যেন। এমন গোপন জিনিস যে স্বামীকেও দেখানো চলে না। দেখানো কেন চলবে না? পারুল কৌতুক চোখ নাচিয়ে বলেছিল, আমি তোমায় ভয় করি নাকি? তাই তুমি পাছে আমার গোপন কথা জেনে ফেলো বলে ভয় পাবো? অপরের ডায়েরি দেখা অসভ্যতা। সভ্য সমাজের কতগুলো আইন আছে, মানো তো? মানি না। এ কথা বলতে পারেনি অমলবাবু, তাই বেজার মুখে বলেছিলেন, ওসব হচ্ছে বিলিতিয়ানা কথা। বাঙালি বাড়িতে আবার এইসব। পারুল সঙ্গে সঙ্গে মুখটা খুব অমায়িক করে বলেছিল, ও মা, তাই তো, বাঙালিদের সে সভ্যতা ভব্যতার ধার ধারতে হয় না, তার তো মানে ছিল না। তবে দেখছি খাতাটাকে গভীর গোপনে লুকিয়ে রাখতে হবে বলেছিল, কিন্তু তা রাখেনি। ভাড়ার ঘরের তাকে ফেলে রেখেছিল। অথবা সেটাই অমলবাবুর পক্ষে দুর্গম দুস্তর ঠাঁই বলেই ওই চালাকিটা খেলেছিল। ভাড়ার ঘরে চাবি দেওয়ার কড়া নির্দেশ অমলবাবুরই। চাকর বাকরকে তার দারুণ সন্দেহ। পারুল যখন বলেছিল সর্বদা চাবি দিয়ে রাখবো, ভাড়ারে এমন কি আছে? টাকা না গয়না, নাকি শাল দো শাল? দুটো চাল ডাল তেল নুন বই তো নয়। তখন অমলবাবু পারুলকে ন্যাকা আখ্যা দিয়েছিলেন। অতএব পারুল একনিষ্ঠ চিত্তে ভাড়ারে চাবি লাগায়, এবং সে চাবি কোথায় যে রাখে কে জানে। আঁচলে চাবি বাঁধার যে একটা চিরন্তন রীতি আছে বাঙালি মেয়েদের, সেটা আবার পারুলের হয়ে ওঠে না। আঁচলে চাবি বাঁধার অভ্যেস তার এতাবৎকাল নেই। পারুল যখন ভাড়ারে থাকে, কাজকর্ম করে, তখন কিছু আর সামনে থেকে ফস করে টেনে নেওয়া যায় না। আর পারুল যখন বাড়ি ছাড়া হয়ে কোথাও যায়, চাবিটা খুঁজে পাওয়া যায় না। অবশ্যই কোথায় আর যেত পারুল? হয়তো পাশের বাড়ি কনক মাসিমার কাছে। মফস্বলে যেরকম পাড়া বেড়ানোর প্রথা, পারুল তেমন বেড়াতে পারত না। অমলের ভয় নয়, নিজের বিতৃষ্ণায়। ওটাও নিজের রুচিতেই ছিল না। সময়ের মতো মূল্যবান আর কি আছে? সেই সময়টাকে নিয়ে ছিনিমিনি খেলবে মানুষ। বই খাতা কিছু তো যদি না থাকে, নিজের মনটা নেই, তাকে নিয়ে কাটিয়ে দেওয়া যায় না বাড়তি পেয়ে যাওয়া সবটুকু? শুধু কনক মাসিমার সঙ্গে রুচির কিছু মিল ছিল বলেই মাঝে মাঝে যেত। তবু ওরই ভাগে একদিন দু একটা পাতায় চোখ বুলিয়ে ফেলেছিলেন অমলবাবু। ছুতো করে ভাড়ার ঘরে ঢুকে কাকের গা ঘেঁষে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে খাতার পাতা উল্টে। কিন্তু দেখে লাভ হয়নি কিছু। একখানা পৃষ্ঠার পুরো পাতাটায় নিচে মাত্র একটি লাইন,
মানুষ নামের জীবনটা কি হাস্যকর, বিধাতায় সৃষ্টির বলদ। পরের পৃষ্ঠায় সেইভাবেই লেখা, অথবা জাতটা নিজের যথার্থ পরিচয় ভুলে মেরে দিয়ে নিজেকে হাস্যকর করে বসে আছে। বিধাতার সৃষ্টিতে গলদ ছিল না। আর একটা পৃষ্ঠায় লেখা, আজকের মধ্যরাত্রির আকাশটা কি অপূর্ব, চাঁদ না থাকা আকাশটা কি অসম্ভব সুন্দর। এই জিনিস লিখে মানুষ সময় নষ্ট করে, আবার সেটা অন্যকে দেখানো চলে না। রাবিশ। পারুল এখনও মাঝে মাঝে ডায়েরি লেখে, এখনও তেমনি ছিঁড়ি ছাদের অভাব, আর ভঙ্গিটাও তেমনই, যেন মুখোমুখি বসে কারোর সঙ্গে কথা বলছে। আজ লিখছিল, মনের মধ্যে বেশ একটু অহংকার জন্মে গিয়েছিল। তোমাদের নীতি নিয়মের ওই সব বহুবিধ দায়ের বোঝা আমি আর বয়ে মরি না। অহংকার ছিল, হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কারোর পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। সে অহংকারটা ভাঙতে বসেছে। অহংকার ছিল, যার বেড়ি তারে ভাঙা, বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কিন্তু এখন যেন টের পাচ্ছি সব বেড়ি ভাঙা সহজ নয়। সমাজের দায়, সংসারের দায়, চক্ষু লজ্জার দায়, মমতার দায়, সব কিছু ত্যাগ করলেও একটা দায় কিছুতেই ত্যাগ করা যায় না, সেটা হচ্ছে মানবিকতার দায়। ওই যে ছেলেটা টেবিলে মাথা ঝুঁকিয়ে এক মনে স্কুলের পড়া তৈরি করছে, ওর মনের মধ্যে কি বড় ঝড় তুফান উঠেছে তার চিন্তায় আমার মনে প্রবল তুফান উঠছে। স্থির থাকা দায় হচ্ছে। আচ্ছা, এটা কি স্নেহের দায়? ছেলেটার মায়ায় পড়ে গেছি বলেই? পাগল, ওসবের ধার পারুবামনি ধারে না। আজ যদি ওর মা বাপের শুভমতি হয়, কাল আর ভাবি না। আজকের দিনটা থাকুক আমার কাছে ছেলেটা। যদিও আমার প্রতিবেশিনীরা এখন মহোৎসাহে বেড়াতে আসতে শুরু করেছেন এবং এই কথাটি বলতে পেরে আনন্দের সাগরে ভাসছেন। একেবারে দিদি আমাদের জব্দ হয়েছেন। এখন রাজা ভরতের দশা হলো। হরিণ ছানাটির জন্যে সব দরকার হচ্ছে, সব আহরণ করতে হচ্ছে। আবার আর একদল হিতৈষীও যারা সখেদে বলেন, দেখছেন তো দিদি, যুগের ধর্ম, মা বাপ ওই দামাল বয়সের ছেলেকে বুড়ো ঠাকুমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তি হয়ে বসে আছে। একটা ছেলের কি কম হ্যাপা? আহা, আবার ওর জন্যে মাছ মাংসের পত্তন করতে হচ্ছে। তবে এও বলি দিদি, আপনার আবার বেশি মায়া। কেন দুধ ঘি ছানা মাখনে কি পুষ্টি নেই? তাই আপনি ওই ক্ষুদে ছেলেটার জন্য এতকাল পরে ওই সব ছুঁয়ে মরছেন। আর মাছটা যদিও বা করলেন, মাংস ডিম এত কেন? তাছাড়া যতই করে করুন, সেসব অবধি কি ও ছেলে আপন হবে? হবে না দিদি। এই আমি আপনাকে স্ট্যাম্প কাগজে লিখে দিতে পারি। কার্যকালে ঠিকই আমে দুধে মিশে যাবে, আঁটি আস্তা করে রবে, নিজেই মরবেন মায়ায়। শুনে শুনে খুবই হাসি পায়, বুঝলে? মায়া নামক বস্তুটার সংজ্ঞা কি তাই ভাবতে চেষ্টা করা। অভিধানে আছে বিভ্রান্তি, অলিক, যেটা যা নয় তাই দেখা, দৃষ্টিভ্রম। আবার এও আছে মমতা, স্নেহ। কোনটা সঠিক মনে হয় তোমার? কাকে যে সম্বোধন করে লিখতে কে জানে। লিখেছিল, হঠাৎ নাতিটা পড়তে পড়তে উঠে এলো, বিনা ভূমিকায় বলল, বাবাকে লিখে দাও আমার বোর্ডিংয়ে ভর্তি করে দিতে। পারুল প্রায় চমকে উঠল, তবু সামলে নিয়ে বলল, কেন হে মহারাজ, হঠাৎ এই আদেশ কেন? এখানে আমার ভালো লাগছে না।
সে তো না লাগাই স্বাভাবিক, কিন্তু বোর্ডিংয়ে গেলেই ভালো লাগবে মনে হয়। লাগাতে চেষ্টা করব। তা এখানেই সেই চেষ্টাটা করে দেখ না। না, উদ্ধত উত্তর দিল ছেলেটা। তবে তো লিখতেই হয় বাবাকে। তা তুই নিজেই লেখ না। রাজা পারুল যাকে মহারাজ বলে তেমনি উদ্ধতভাবে বলে, না, তুমি লিখে দাও। বাহ, তোর বাবা, তুই লিখবি না কেন? বলছি তো না। ছেলেটার সুকুমার শিশু মুখে একটা অনমনীয় কাঠিন্য। পারুল একটু কাঠিন্য দেখায়, বলে, কিন্তু আমি কেন লিখতে যাব বল? তোর এখানে অসুবিধে হচ্ছে, তুই সেটা জানাবি। রাজা লাল লাল মুখে দেয়ালের দিকে তাকিয়ে বলে, আমি বলেছি এখানে অসুবিধে হচ্ছে? ওমা, তা না হলে হঠাৎ বোর্ডিংয়ে ভর্তি করবার কথা ওঠে কেন? আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও এটা মাথায় আনতে পারতাম না। আমি হঠাৎ এমন কথা লিখে বাবা ভাববে আমিই তোকে ভাগাতে চেষ্টা করছি। কখনো ভাববেন না। বাবা তোমায় চেনেন না বুঝি? চেনেন বুঝি? পারুল সকৌতুকে বলে, আমি তো জানতাম আমায় কেউ চেনে না। রাজা রুদ্ধ গলায় বলে, তোমার কথার মানে বোঝাই যায় না। পারুল এবার শান্ত গলায় বলে, আচ্ছা রাজা, তোকে যদি আমি বাবাকে লুকিয়ে তোর মার কাছে রেখে আসি? রাজা হঠাৎ দাঁড়িয়ে বলে ওঠে, তোমরা সবাই মিলে আমায় এত জ্বালাতন করছো কেন? শুধু বোকার মতো কথা। না, কেঁদে ফেলে না, শুধু মুখটা আগুনের মতো হয়ে ওঠে। পারুল কি এই ছোট্ট ছেলেটাকে ভয় করবে? হয়তো ভেতরে ভেতরে ভয়ই আসে পারুলের। তবু সাবধানে হালকা গলায় বলে, বুড়োদের দশা ওই, বুঝলি? সবাইকে জ্বালাতন করে মারে আর বোকার মতো কথা বলে। তা যাকগে, সত্যি বলছে, শোন, আমি ঠিক করেছি তোর বাবাকে না বলে টোলে চুপি চুপি তোকে নিয়ে। ব্যাপারটা যেন খুব কৌতুকের, এইভাবে বলে পারুল। তোকে নিয়ে সোজা তোর মায়ের কাছে। ব্যাস, বাবা যখন এসে বলবে, কই মা, রাজা কই? আমি তখন বেশ বোকাটি সেজে বলবো, কি জানি বাবু, সে যে সুটকেস ফুটকেস নিয়ে কোথায় কেটে পড়লো একদিন। রাজা এই ছেলে ভোলানো কথায় দারুণ ফেটে যায়। অসহিষ্ণু গলায় বলে ওঠে, বেশ, তোমায় লিখতে হবে না, আমি বাবাকে লিখে দিচ্ছি বোর্ডিংয়ে ভর্তি করে দিয়ে যেতে। পারুল গম্ভীর হয়, শান্ত গলায় বলে, দেখ রাজা, তোর বাবার খামখেয়ালির জন্যে সবাই মিলে কষ্ট পাবি কেন? মার জন্যে তোর কত মন কেমন করছে। কথার মাঝখানে রাজা বলে ওঠে, ছাই করছে, করছে রে করছে। আচ্ছা বেশ, না হয় নয়, কিন্তু বন্টি তো তোকে দেখতে না পেয়ে। তোমরা আমায় একটু শান্তি দেবে বলে ঘর ছেড়ে চলে যায় রাজা। পারুল চুপ করে বসে থাকে সেই দিকে তাকিয়ে, আর ডাকাডাকি করে না, ওকে সাহস হয় না। একটু পরে নিজেই ফিরে আসে ছেলেটা। এক টুকরো কাগজে কলাইন লিখে পারুলের সামনে ফেলে দিয়ে বলে, এই নাও, তোমার চিঠির সঙ্গে পাঠিয়ে দাও। পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে সেই লাইন দুটোর ওপর। আমায় বোর্ডিংয়ে ভর্তি করে দেবে, তোমরা যা খরচ হবে আমি বড় হয়ে শোধ করে দেব। সেই রাত্রে পারুল তার সেই ছিঁড়ি ছাঁদহীন খাতাটায় লিখে রাখে, একটা খামখেয়ালি পুরুষ পরিণাম চিন্তাহীন একটা খেয়ালের বশে একটা মেয়ের স্বামী, সংসার, সন্তান সব কেড়ে নিয়েছে। ভেবেছিলাম অন্তত সন্তানটাকে ফেরত দেব তাকে। দেখছি আর উপায় নেই, আর ফেরত দেওয়া যাবে না। হ্যাঁ, পুরুষটাকেই দোষ দিল পারুল, নিজের ছেলে হলেও।
হয়তো পুরুষটাকে বিচক্ষণ হতে হবে, এই সহজাত ধারণায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।